ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা? আমরা সবাই বলবো সোনা। কিন্তু একটা সময় ছিল যখন অ্যালুমিনিয়াম ছিল সোনার থেকেও বেশি দামি। কিন্তু প্রশ্ন হল কেন? আর তার উত্তরটা আপনাকে সত্যিই চমকে দেবে। হ্যাঁ, 1850 সালের আগে অ্যালুমিনিয়াম ছিল এতটাই দুর্লভ যে তার দাম ছিল সোনার প্রায় দ্বিগুণ। আজ আমরা জানব সোনা এসেছে কোথা থেকে, কিভাবে এটা এত মূল্যবান হয়ে উঠল, আর কিভাবে ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন অ্যালুমিনিয়াম সোনাকেও হারিয়ে দিয়েছিল। তবে কি ভবিষ্যতে সোনার সাথেও এরকম কিছু হতে পারে? এই গল্প শুধু ধাতুর না, এটা শক্তি, অর্থনীতি, সভ্যতা আর নতুন প্রযুক্তির কাহিনী। তো চলুন গল্পটি একদম শুরু থেকে শুরু করা যাক। এই গল্পের শুরুটা পৃথিবীতে নয়, এই গল্পের শুরু মহাকাশে কোটি কোটি বছর আগে। বিজ্ঞানীদের মতে সোনা পৃথিবীতে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছিল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটিতে। এটা এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে তা কল্পনা করাও প্রায় অসম্ভব। যখন সূর্যের চেয়েও প্রায় ৮ থেকে ২০ গুণ বড় কোনো তারা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায়, তখন ঘটে একটি প্রকাণ্ড বিস্ফোরণ। এই ঘটনাটিকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন সুপারনোভা। কিন্তু এই সুপারনোভা খুবই বিরল একটি ঘটনা, অর্থাৎ রেয়ার। এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রতি ১০০ বছরে মাত্র ১ থেকে ৩ বার ঘটতে পারে। আর এই সুপারনোভা থেকেই জন্ম নেয় একটি ব্ল্যাক হোল, না হলে একটি নিউট্রন স্টার। সবকিছু নির্ভর করছে সেই তারাটি ঠিক কতটা বড় ছিল। কিন্তু সোনা তৈরির জন্য সুপারনোভা যথেষ্ট নয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর অধিকাংশ সোনা সৃষ্টি হয়েছে ২টি নিউট্রন তারকার সংঘর্ষে। নিউট্রন তারা হল এমন এক ধরনের তারকা যার ভর আমাদের সূর্যের থেকেও বেশি, কিন্তু এর আকার মাত্র একটি শহরের সমান। ভাবুন একবার, সূর্যের থেকেও বেশি ভর, অথচ আকার একটি শহরের মতো, অত্যন্ত ঘন এবং অবিশ্বাস্য রকম শক্তিশালী। যখন এই ২টি নিউট্রন তারা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মুক্তি পায় বিপুল পরিমাণ শক্তি এবং অসংখ্য নিউট্রন কণিকা। এই প্রক্রিয়াকেই বিজ্ঞানীরা বলেন আর প্রসেস, অর্থাৎ র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় মহাবিশ্বের সবচেয়ে ভারী মৌল, যেমন সোনা, প্ল্যাটিনাম এবং আরও অনেক ভারী মূল্যবান ধাতু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই নিউট্রন তারকা থেকে পৃথিবীতে সোনা এলো কিভাবে? ২টি নিউট্রন তারকার সংঘর্ষে যখন সোনা তৈরি হয়, তখন সেই বিস্ফোরণ শুধু আলো নয়, মহাকাশে ছড়িয়ে দেয় ভারী মৌলসমূহ। এই সংঘর্ষের ফলে তৈরি হওয়া ধাতুগুলো গ্যাস ও ধূলিকণার আকারে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ বছর ধরে এই মহাজাগতিক ধূলিকণা মাধ্যাকর্ষণের প্রভাবে একত্রিত হতে থাকে। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ গঠিত হওয়ার সময় এই ধূলিকণাগুলোর একটি অংশ সূর্যকে ঘিরে আবর্তিত হতে থাকে। এই পদার্থ থেকেই তৈরি হয় গ্রহগুলো, এর মধ্যে একটি হল পৃথিবী। আর সেই পৃথিবীর ভেতরেই লুকিয়ে আছে মহাকাশে জন্ম নেওয়া সোনা। প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল উত্তপ্ত ও তরল। ভারী মৌল যেমন সোনা ধীরে ধীরে নিচের দিকে ডুবে যায় এবং পৃথিবীর কেন্দ্রের দিকে সরে যায়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর অধিকাংশ সোনা বর্তমানে গভীর ম্যান্টাল ও কোরে অবস্থান করছে। কিন্তু পরবর্তীতে উল্কাপাত ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু সোনা পৃথিবীর ভূত্বকে আসে, যেখান থেকে মানুষ তা উত্তোলন করতে পারে। অর্থাৎ আপনার আঙুলের আংটিটা আসলে একটা মৃত নক্ষত্রের কবর থেকে এসেছে। সোনা মানুষের আবিষ্কার করা প্রথম ধাতুগুলোর একটি, কারণ সোনা প্রকৃতিতে অনেক সময় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। অন্য ধাতুর মতো এটিকে আলাদা করতে জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয় না। প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে মানুষের প্রথম সোনা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরপর এনশিয়েন্ট ইজিপ্টে সোনা হয়ে ওঠে রাজকীয় শক্তি ও দেবত্বের প্রতীক। মিশরের ফেরাউনদের সমাধিতেও বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে। বিশেষ করে টুতানখামুনের সমাধি থেকে আবিষ্কৃত সোনার মুখোশ আজও মানব ইতিহাসের অন্যতম বিখ্যাত নিদর্শন।
সোনা শুধু অলংকার ছিল না, এটি ছিল ক্ষমতার প্রতীক, ধর্মীয় বিশ্বাসের অংশ এবং পরবর্তীতে অর্থনৈতিক বিনিময়ের মাধ্যম। খ্রিস্টপূর্ব যুগ থেকেই সোনা দিয়ে মুদ্রা তৈরি শুরু হয়। লিডিয়াকে সাধারণত বিশ্বের প্রথম সোনার মুদ্রা প্রচলনের কৃতিত্ব দেওয়া হয়। ধীরে ধীরে সোনা হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির ভিত্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি সম্পদের মান নির্ধারণের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সোনা শুধু একটি ধাতু নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ধাতব মুদ্রা থেকে কাগজের টাকা, সোনার ভূমিকা। কাগজের টাকা আবিষ্কারের আগে মানুষ সরাসরি ধাতব মুদ্রা ব্যবহার করত। লিডিয়াতে প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয়। সেখানে সোনা ও রূপা দিয়ে মুদ্রা তৈরি করা হতো। পরে বিভিন্ন সভ্যতায় তামা, রূপা ও সোনার মুদ্রা প্রচলিত হয়। ধাতব মুদ্রার একটি বড় সুবিধা ছিল, এর নিজস্ব অন্তর্নিহিত মূল্য ছিল, অর্থাৎ মুদ্রাটির ধাতুই ছিল মূল্যবান। কিন্তু সমস্যা ছিল ওজন ও বহনযোগ্যতা। বড় পরিমাণ লেনদেনে বিপুল ধাতব মুদ্রা বহন করা কঠিন হয়ে উঠত। সময়ের সাথে সাথে মানুষ সোনা জমা রেখে তার বিনিময়ে লিখিত রসিদ ব্যবহার শুরু করে। এই রসিদই ধীরে ধীরে কাগজের টাকায় রূপান্তরিত হয়। প্রথম কাগজের মুদ্রার ব্যবহার দেখা যায় চায়নাতে। পরবর্তীতে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে কাগজের টাকা সোনার রিজার্ভ দ্বারা সমর্থিত হতে থাকে, যা পরে গোল্ড স্ট্যান্ডার্ডে রূপ নেয়। অর্থাৎ আধুনিক কাগজের মুদ্রা ব্যবস্থার ভিত্তিও মূলত সোনার উপরই দাঁড়িয়েছিল কেন বলছি, এর কারণটা আমি পরের অংশে বলছি। বিশ্ব অর্থনীতি ও ব্যাংক রিজার্ভের সোনা। একসময় বিশ্ব অর্থনীতি পরিচালিত হতো গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থায়, অর্থাৎ একটি দেশের মুদ্রার মূল্য নির্ধারিত হতো সেই দেশের সোনার রিজার্ভের উপর। 1960-এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্র বড় অর্থনৈতিক চাপে পড়ে। ভিয়েতনাম যুদ্ধের ব্যয় এবং অভ্যন্তরীণ উন্নয়ন কর্মসূচির কারণে সরকার বিপুল পরিমাণ ডলার ছাপাতে শুরু করে। কিন্তু তখনকার ব্রেটেন উডস ব্যবস্থায় ডলার সরাসরি সোনার সাথে যুক্ত ছিল। 1 আউন্স সোনা সমান $35। সমস্যা হল ডলারের পরিমাণ দ্রুত বাড়ছিল, কিন্তু সোনার মজুদ একই গতিতে বাড়ছিল না। ফলে বিশ্বের অন্যান্য দেশ সন্দেহ করতে শুরু করে, ডলারের বিপরীতে কি সত্যি পর্যাপ্ত সোনা রয়েছে? ফ্রান্স সহ কয়েকটি দেশ তাদের ডলার ফেরত দিয়ে সোনা নিতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্রের সোনার রিজার্ভ দ্রুত কমতে থাকে। অবশেষে 1971 সালের 15 আগস্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন, ডলার আর সোনায় রূপান্তরযোগ্য থাকবে না। এর ফলে গোল্ড স্ট্যান্ডার্ড কার্যত শেষ হয়ে যায় এবং বিশ্ব অর্থনীতি প্রবেশ করে ফিয়াট কারেন্সি যুগে, যেখানে মুদ্রার মূল্য নির্ভর করে সরকারের অর্থনৈতিক শক্তি ও আন্তর্জাতিক আস্থার ওপর। কিন্তু আজও সোনা গুরুত্বপূর্ণ। বিশ্বে বড় বড় দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিপুল পরিমাণ সোনা সংরক্ষণ করে, কারণ সোনা একটি সেফ হেভেন অ্যাসেট। অর্থনৈতিক সংকটের সময় এটি স্থিতিশীলতা দেয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সোনার রিজার্ভ রয়েছে ইউনাইটেড স্টেটসের কাছে, তারপর রয়েছে জার্মানি এবং ইটালি, এমনকি ইন্ডিয়া এবং চায়নাও ধীরে ধীরে তাদের সোনার রিজার্ভ বাড়াচ্ছে। কারণ যখন মুদ্রাস্ফীতি বাড়ে, যখন যুদ্ধ বা আর্থিক অস্থিরতা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা প্রায় সোনার দিকে ঝুঁকে পড়ে। মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন হল এমন একটি অবস্থা যখন সময়ের সাথে সাথে টাকার ক্রয় ক্ষমতা কমতে থাকে। ধরুন আজ 100 টাকায় যে জিনিস পাওয়া যায়, কয়েক বছর পরে সেটির জন্য 150 টাকা লাগছে। এটাই মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী সোনার দিকে ঝুঁকে পড়ে। সোনা ছাপানো যায় না, ডলার ছাপানো যায়। এটি একটি সীমিত প্রাকৃতিক সম্পদ। সারা পৃথিবীতে মাত্র 2.5 লাখ টন সোনা আজ পর্যন্ত মাইনিং বা সংগ্রহ করা হয়েছে, যা আয়তনে এতটাই কম যে তা দিয়ে শুধুমাত্র 3টি অলিম্পিক সাইজ সুইমিং পুল ভরা যেতে পারে। ইতিহাসে দেখা গেছে, যখন অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে, যেমন যুদ্ধ, আর্থিক সংকট বা বৈশ্বিক অস্থিরতা, তখন সোনার চাহিদা বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ায়, ফলে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কারণ সোনা সেফ হেভেন অ্যাসেট হিসেবে পরিচিত, অর্থাৎ ঝুঁকিপূর্ণ সময়ে এটি তুলনামূলক স্থিতিশীলতা দেয়। তবে এটাও সত্য, সোনার দাম সবসময় বাড়ে না।
এটি সুদের হার, ডলারের শক্তি এবং বৈশ্বিক চাহিদার উপর নির্ভর করে ওঠানামা করে। তবুও হাজার বছর ধরে সোনা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষের আস্থার প্রতীক হিসেবে টিকে আছে। একটা প্রশ্ন করি, আপনার কাছে এখন যদি 1 কেজি সোনা থাকে, আপনি বিক্রি করবেন না রেখে দেবেন? সোনার বৈজ্ঞানিক বৈশিষ্ট্য। সোনা শুধু মূল্যবান বলেই গুরুত্বপূর্ণ নয়, এর ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য একে বিশেষ করে তোলে। পর্যায় সারণীতে সোনার প্রতীক হল AU, যা এসেছে ল্যাটিন শব্দ অরাম থেকে। সোনার গলনাঙ্ক প্রায় 1064 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি উচ্চ তাপমাত্রায় গলে, সহজে গলে না, যার জন্য অনেক শিল্পক্ষেত্রে এটি অত্যন্ত ব্যবহারযোগ্য। সোনা অত্যন্ত নমনীয় এবং প্রসারণযোগ্য ধাতু। 1 গ্রাম সোনা প্রায় 1 বর্গমিটার পর্যন্ত পাতলা করে তৈরি করা যায়। এটা এতটাই পাতলা যে আলো তার ভেতর দিয়ে এপার ওপার প্রবেশ করতে পারে। এছাড়া সোনা সহজে মরিচা ধরে না, অক্সিডাইজ হয় না এবং অধিকাংশ রাসায়নিক বিক্রিয়ায় স্থিতিশীল থাকে। এই কারণেই হাজার বছর পরেও প্রাচীন সোনার অলংকার প্রায় একই রকম উজ্জ্বল থাকে। সোনা বিদ্যুৎ পরিবাহিতাতেও ভালো করে। এ কারণে আধুনিক ইলেকট্রনিক সার্কিট, মোবাইল ফোন, এমনকি মহাকাশ প্রযুক্তিতেও সোনা ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আয়নাগুলোতে পাতলা সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে, কারণ সোনা অবলোহিত আলো অর্থাৎ ইনফ্রারেড লাইট প্রতিফলনে অত্যন্ত কার্যকর। আজ আমরা জানি সোনার দাম অ্যালুমিনিয়ামের তুলনায় বহুগুণ বেশি, কিন্তু সব সময় এমন ছিল না। 1850 সালের আগে অ্যালুমিনিয়াম ছিল অত্যন্ত বিরল এবং ব্যয়বহুল, কারণ তখনও অ্যালুমিনিয়ামকে আকরিক থেকে আলাদা করার সহজ পদ্ধতি আবিষ্কৃত হয়নি। সেই সময় অ্যালুমিনিয়ামের দাম সোনার থেকেও বেশি ছিল, কিছু ক্ষেত্রে প্রায় দ্বিগুণ। এমনকি ফরাসি সম্রাট নেপোলিয়ন থার্ড তার বিশেষ অতিথিদের জন্য অ্যালুমিনিয়ামের থালা ব্যবহার করতেন, আর সাধারণ অতিথিদের জন্য সোনার। কিন্তু 1886 সালে হল হেরোল্ড প্রক্রিয়া আবিষ্কারের পর অ্যালুমিনিয়াম উৎপাদন সহজ ও সস্তা হয়ে যায়। এরপর থেকেই এর দাম দ্রুত কমে যায়। অন্যদিকে সোনা এখনও বিরল এবং উত্তোলন প্রক্রিয়া জটিল ও ব্যয়বহুল, অর্থাৎ কোনো কিছুর মূল্য শুধু তার সৌন্দর্য নয়, প্রযুক্তি, প্রাপ্যতা এবং বিরলতার ওপর নির্ভর করে। এই কারণেই অ্যালুমিনিয়াম বৈজ্ঞানিক দৃষ্টিতে সোনার থেকে নিম্নমানের হওয়া সত্ত্বেও একসময় মূল্যের দিক দিয়ে বেশি ছিল। কিন্তু আজ অ্যালুমিনিয়াম আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ধাতু, আর সোনা এখনও মূল্য ও আস্থার প্রতীক। প্রশ্ন হচ্ছে, এটা কি সবসময় থাকবে? ইতিহাসে কার কাছে সবচেয়ে বেশি সোনা ছিল? ইতিহাসে সবচেয়ে বেশি সোনার মালিক হিসাবে প্রায়ই একটি নাম উচ্চারিত হয়। ভাবুন, আপনি এমন একজন মানুষ যিনি শুধু ভ্রমণ করেই একটি দেশের অর্থনীতি কাঁপিয়ে দিতে পারেন। মানসা মুসা, তিনি ছিলেন 1400 শতকের মালি এম্পায়ারের সম্রাট। তৎকালীন মালি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল, কারণ পশ্চিম আফ্রিকায় তখন বিশ্বের বড় একটি অংশে সোনা উৎপাদিত হতো। 1324 সালে মক্কায় হজে যাওয়ার সময় মানসা মুসা হাজার হাজার সৈন্য ও সঙ্গী নিয়ে ভ্রমণ করেন এবং তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ সোনা। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তিনি যাত্রাপথে এত সোনা বিতরণ করেছিলেন যে কায়রোতে কয়েক বছরের জন্য সোনার মূল্য কমে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন তার সম্পদের পরিমাণ আধুনিক যুগের অনেক বিলিয়নিয়ারের চেয়েও বেশি ছিল। তবে সঠিক পরিমাণ নির্ধারণ করা কঠিন, কারণ তখনকার অর্থনৈতিক পরিমাপ আজকের মতো ছিল না। বর্তমান যুগে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সোনা কার কাছে আছে এটি নির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ বড় অংশই কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলোর কাছে সংরক্ষিত থাকে। তবে ইতিহাসে সোনার সঙ্গে সবচেয়ে কিংবদন্তিতুল্য নাম মানসা মুসা। বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ হল চায়না। চীন টানা বহু বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। তারা বছরে প্রায় 350 টনের বেশি সোনা উৎপাদন করে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিশাল খনিজ সম্পদ এবং উন্নত খনি প্রযুক্তি তাদেরকে শীর্ষ উৎপাদকদের মধ্যে রেখেছে। তৃতীয় অবস্থানে থাকে প্রায় রাশিয়া।
রাশিয়াও নিয়মিতভাবে উচ্চ পরিমাণ সোনা উত্তোলন করে এবং নিজেদের রিজার্ভও বাড়ায়। এছাড়া ক্যানাডা এবং ইউনাইটেড স্টেটসও উল্লেখযোগ্য উৎপাদক। মজার বিষয় হল, যে দেশ সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে সেই দেশ সবসময় সবচেয়ে বেশি সোনা রিজার্ভে রাখে এমন নয়। উৎপাদন ও রিজার্ভ দুটি আলাদা বিষয়। উৎপাদন মানে বছরে কত সোনা উত্তোলন হচ্ছে, আর রিজার্ভ মানে কেন্দ্রীয় ব্যাংকে কত সোনা সংরক্ষিত আছে। চলুন দেখে নেওয়া যাক কোন দেশের কাছে কি পরিমাণ সোনার মজুদ বা রিজার্ভ রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ইউনাইটেড স্টেটস, যাদের কাছে আছে প্রায় ৮,১৩৩ টন সোনা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, যাদের মজুদের পরিমাণ প্রায় ৩,৩৫০ টন। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে ইটালি এবং ফ্রান্স, যাদের কাছে আছে যথাক্রমে ২,৪৫২ এবং ২,৪৩৭ টন সোনা। এরপর রয়েছে রাশিয়া এবং চায়না। রাশিয়ার কাছে মজুদ আছে ২,৩৩০ টন এবং চীনের কাছে ২,৩০৩ টন। এর পরে রয়েছে সুইজারল্যান্ড, যাদের রিজার্ভ প্রায় ১,০৪০ টন। এবং অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের রিজার্ভ বাড়িয়ে চলা ইন্ডিয়া বর্তমানে প্রায় ৮৮০ টন সোনা নিয়ে এই তালিকার অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। ভারতীয় পরিবারগুলোর কাছে কত সোনা আছে? এখনকার দিনে বিশ্বে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সোনা যে দেশের মানুষের কাছে রয়েছে সেটি হল ইন্ডিয়া। বিভিন্ন সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ভারতের পরিবারগুলোর কাছে মোট প্রায় ৩৪,৬০০ টনেরও বেশি সোনা রয়েছে। এটি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের থেকেও বহুগুণ বেশি, এমনকি আমেরিকার গোল্ড রিজার্ভের প্রায় ৪ গুণ। ভারতে সোনা শুধু একটি বিনিয়োগ নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। বিয়ে, উৎসব এবং প্রজন্ম থেকে প্রজন্মে সোনার গয়নার গুরুত্ব অত্যন্ত বেশি। গ্রামীণ অর্থনীতিতেও সোনা এক শক্তিশালী ভূমিকা পালন করে। অনেক পরিবার ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকেও সোনাকে সঞ্চয়ের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করে। অর্থাৎ ভারতে সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, এটি আমাদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর একদম গভীরে প্রথিত। কিন্তু প্রশ্ন ছিল, সোনার দাম কি কখনো আশ্চর্যজনকভাবে কমে যেতে পারে, যেভাবে অ্যালুমিনিয়ামের সাথে হয়েছে? আগেই বলেছি, পৃথিবীর অধিকাংশ সোনা ম্যান্টেল আর কোরে পৌঁছে গেছে অত্যন্ত ভারী ধাতু হওয়ার কারণে। আর এই কোরে যা পরিমাণ সোনা আছে, আমাদের সংগ্রহ করা সমস্ত সোনা যোগ করলেও তার 0.001% হবে না। পৃথিবীর ধাতব কোরে এত পরিমাণ সোনা রয়েছে যে তা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় ১.৫ ফুট সোনার স্তর দিয়ে ঢেকে দেওয়া সম্ভব। সোনা একটি সাইডেরোফাইল উপাদান, অর্থাৎ এটি লোহার সাথে খুব শক্তভাবে যুক্ত হতে চায়। পৃথিবীর গঠনের সময় এই বৈশিষ্ট্যের কারণে সোনা লোহার সাথে মিলিত হয়ে কেন্দ্রে নেমে যায়। বিজ্ঞানীরা সম্প্রতি হাওয়াইয়ের আগ্নেয় শিলায় একটি বিরল আইসোটোপ শনাক্ত করেছেন। এটি প্রমাণ করে যে পৃথিবীর গভীর ওর থেকে অত্যন্ত অল্প পরিমাণ উপাদান, যেমন সোনা ও প্ল্যাটিনাম, ধীরে ধীরে উপরে উঠে আসছে। তবে সমস্যা হল, সোনার প্রধান ভাণ্ডার প্রায় ৩,০০০ কিলোমিটার নিচে অবস্থিত। বর্তমান প্রযুক্তি দিয়ে পৃথিবীর কোরে সরাসরি খনন করা প্রায় অসম্ভব। সংক্ষেপে বলা যায়, পৃথিবীর অধিকাংশ সোনা আমাদের নাগালের বাইরে গভীর কেন্দ্রে লুকিয়ে আছে। কিন্তু যদি একদিন আমরা পৃথিবীর কোরে পৌঁছাতে পারি, তাহলে কি সোনার দাম ধসে পড়বে? এইটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা না, নাসা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ২০২৩ সালে নাসা চালু করেছে সাইকি মিশন, যার লক্ষ্য একটি বিশাল মেটালিক গ্রহাণু নিয়ে গবেষণা করা। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এখন মহাকাশে খনন প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। মহাকাশে এমন সব গ্রহাণু আছে যার ধাতুর মূল্য পৃথিবীর পুরো অর্থনীতির থেকেও বেশি হতে পারে। কিন্তু সমস্যা হল, গ্রহাণু থেকে সোনা আনা শুনতে সহজ মনে হলেও এর পথ অনেক কঠিন। মহাকাশে ওজনহীন অবস্থায় যন্ত্রপাতি পরিচালনা করা, সেখানে খনিজ শোধনের প্রযুক্তির অভাব এবং সংগৃহীত সোনা পৃথিবীতে ফিরিয়ে আনার বিশাল খরচ, যার কারণে এটি এখন বাস্তবের চেয়ে অনেকটা কল্পবিজ্ঞানের মতোই মনে হয়। শুধু মাটি বা মহাকাশ নয়, আমাদের মহাসাগরগুলোতেও লুকিয়ে আছে বিশাল এক সোনার ভাণ্ডার। এক হিসেব অনুযায়ী পৃথিবীর মহাসাগরে প্রায় ২০ মিলিয়ন টন সোনা দ্রবীভূত অবস্থায় আছে।
পরিমাণটা শুনতে বিশাল। এটা পৃথিবীতে এখন পর্যন্ত উত্তোলিত মোট সোনার চেয়ে প্রায় 100 গুণ বেশি। কিন্তু সমস্যা হল এই সোনা পানির সাথে এতটাই মিশে আছে যে প্রায় 100 মিলিয়ন মেট্রিক টন সমুদ্রের পানিতে মাত্র 1 গ্রাম সোনা পাওয়া যায়। মানে সোনা আছে, কিন্তু চোখে দেখা তো দূরের কথা, ল্যাব ছাড়া শনাক্ত করাও প্রায় অসম্ভব। এই সোনা সমুদ্রে আসে মূলত দুটি পথে, এক ল্যান্ড ইরোশন বা ভূমিক্ষয়ের মাধ্যমে নদী থেকে, এবং সি ফ্লোরের হাইড্রোথার্মাল ভ্যান্টস থেকে। এই ভেন্টগুলো হল সমুদ্রের তলদেশে থাকা অত্যন্ত গরম পানির উৎস, যেখান থেকে খনিজ সমৃদ্ধ পানি অনবরত বেরিয়ে আসে। অর্থাৎ সমুদ্রে সোনার পরিমাণ বিশাল হলেও বাস্তবে এটি একটি লকড ট্রেজারের মতো। ভবিষ্যতে যদি নতুন কোনো প্রযুক্তি আসে তাহলে হয়তো একদিন সমুদ্র থেকে সোনা আহরণ সম্ভব হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেটি আর্থিকভাবে লাভজনক নয়। কোনো বস্তুকে ছুঁয়ে সোনায় রূপান্তরিত করার স্বপ্ন মানুষের চিরকালের। তাই তো আমরা ছোট থেকে গল্প কাহিনীতে দেখে বা শুনে এসেছি, মানুষ কোনো বস্তুকে ছুঁয়েই সোনায় রূপান্তরিত করছে। কিন্তু আজ আমরা জাদুর কথা বলবো না, আজ আমরা বিজ্ঞানের কথা বলবো। সত্যি কি বিজ্ঞানের দ্বারা সোনা তৈরি করা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ। হ্যাঁ, তাত্ত্বিকভাবে সোনা তৈরি করা সম্ভব, কিন্তু বাস্তবে এটি অর্থনৈতিকভাবে একেবারেই লাভজনক নয়। বিষয়টি একটু সহজ করে বুঝি। 1. এলএইচসি দিয়ে কি সত্যিই সোনা তৈরি করা যায়? লার্জ হ্যাড্রন কোলাইডার হল বিশ্বের সবচেয়ে বড় পার্টিকেল অ্যাক্সিলারেটর, যা পরিচালনা করে সার্ন। এখানে খুব উচ্চ শক্তিতে কণা একে অপরের সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষে অনেক সময় নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন ঘটে, অর্থাৎ একটি মৌলের নিউক্লিয়াস বদলে অন্য মৌলে পরিণত হতে পারে। সুতরাং তাত্ত্বিকভাবে অন্য মৌলকে পরিবর্তন করে সোনা তৈরি করা সম্ভব। উদাহরণস্বরূপ, পারদ থেকে নিউট্রন বা প্রোটন সরালে সোনার আইসোটপ তৈরি হতে পারে। এটা আসলে আধুনিক সংস্করণ, সেই প্রাচীন স্বপ্নের এক মৌলকে অন্য মৌলে রূপান্তর করা। 2. কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হল পরিমাণ এবং খরচ। এলএইচসিতে যে পরিমাণ সোনা তৈরি হতে পারে তা এতই ক্ষুদ্র যে তা একটি পরমাণুর থেকেও কম কার্যকর পরিমাণে পাওয়া যায়। একটি তুলনা দেখুন, এলএইচসি চালানোর খরচ বছরে $1 বিলিয়ন, অথচ তৈরি হওয়া সোনা মাত্র কয়েকটি পরমাণু। অর্থাৎ 1 গ্রাম সোনা তৈরি করতে খরচ হবে পৃথিবীর সব সোনার দামের থেকেও বেশি। আর এজন্যই হয়তো কোটি কোটি বছর আগে নক্ষত্রের সংঘর্ষ থেকে শুরু করে আজকের ডিজিটাল দুনিয়া, সোনা সবসময়ই মানুষের শ্রেষ্ঠত্বের প্রতীক ছিল। কাল হয়তো প্রযুক্তি বদলে যাবে, কাগজের নোটের বদলে ডিজিটাল কারেন্সি আসবে, কিন্তু সোনার গুরুত্ব কমবে না। আপনার কি মনে হয়, সত্যি কি কোনোদিন পৃথিবীতে সোনার পরিমাণ বাড়তে পারে, নাকি এর কোনো নিশ্চিত উত্তর নাই? ধরুন, যদি একদিন মহাকাশ থেকে লক্ষ লক্ষ টন সোনা পৃথিবীতে আসে, তাহলে কি সোনার মূল্যবান থাকবে, নাকি অ্যালুমিনিয়ামের মতো সাধারণ হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানান। আপনার উত্তরটা আমি সত্যিই জানতে চাই। আপনি কি বিশ্বাস করেন সোনার যুগ কখনো শেষ হতে পারে? ইয়েস অথবা নো লিখে জানান। আমরা সোনাকে মূল্য দেই, নাকি সোনা আমাদের মূল্য নির্ধারণ করে? ব্যাপারটা একটু ভেবে দেখার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের আরও ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।